আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদেশে বসে একটি মহল দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, বললেন প্রধানমন্ত্রী। দল থেকে জাহাঙ্গীর বহিষ্কার, নতুন ৩ জন প্রেসিডিয়ামে। দেশের বিমানবন্দরগুলোকে আরও আধুনিকায়নের কাজ চলছে, জানালেন বিমান প্রতিমন্ত্রী। ঢাকা মালদ্বীপ বেসরকারি ফ্লাইট উদ্বোধন। ঘনিয়ে আসছে শীত, গরম কাপড় কিনতে মার্কেট ও ফুটপাতে ক্রেতাদের ব্যাপক সমাগম, বেচাকেনায় খুশি বিক্রেতারা। করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় স্বাভাবিক জাতীয় চিড়িয়াখানা, ছুটির দিনে সব বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দর্শক শুনছিলেন শিরোনাম। এছাড়াও থাকছে মাই টিভির বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবার বিস্তারিত, আর শুরুতেই রাজনৈতিক প্রসঙ্গ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গরিবের টাকা লুট করে বিদেশে পাচার করা দলকে জনগণ কোন আশায় ভোট দেবে। তিনি বলেন, দেশের ব্যাপক উন্নয়ন হওয়ার পরও একটি মহল বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। বিকেলে গণভবনে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব কথা বলেন শেখ হাসিনা। প্যাট্রিক ডিকস্তা রিপোর্ট। দীর্ঘ বিরতির পর গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে। সভার শুরুতেই রক্তঝরা 15ই আগস্ট সহ আওয়ামী লীগের উপর নানা অত্যাচারের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া সবাই 75-এর 15ই আগস্টের খুনিদের মদদ দিয়েছে। খালেদা জিয়া, এরশাদ এবং জিয়াউর রহমান কিভাবে এই খুনিদের মদদ দিয়েছে, আমার মনে হয় এই কথাটা জাতির জানা উচিত। এবং তাদের যে খুনিরা, সে আমার 10 বছর ছোট্ট রাসেল, তাকেও ছাড়েনি, বা 4 বছরের শিশু সুকান্তকেও ছাড়েনি। যারা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করেছিল তাদেরকেই তারা পুরস্কৃত করেছিল। আর এই পুরস্কৃত করে তারা এটাই প্রমাণ করেছিল যে 15ই আগস্ট হত্যার সঙ্গে যে জড়িত। আর এর পরবর্তীতে আমরা বারবার দেখেছি যে এই আঘাত তারা বারবার এনেছে। গরিবের টাকা লুট করে বিদেশে পাচার করা বিএনপিকে কোন আশায় মানুষ ভোট দেবে, এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। বিএনপিকে নিয়ে এদেশের মানুষ কি কোনো আশা করতে পারে, কোনো ভরসা করতে পারে? এবং এমন টাকা চুরি করে তারা বিদেশে নিয়ে গেছে যে সেখানে তারা বিলাসবহুল জীবনযাপন করছে। আজকে বিএনপি ইলেকশন করবে কেন? তাদের ভোট দেবে কি? তাদের দল কোথায়? তাদের নেতা কোথায়? তারা নেতা বানিয়েছে একজন এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি, সে নেতা থাকতে পারবে না। তার পরিবর্তে আরেকজনকে রেখেছে, সেও তো সাজাপ্রাপ্ত আসামি এবং ফিউজিটিভ। সে পলাতক আসামি যে দলের নেতা, সে দল কি নির্বাচনই বা করবে? ভোটই বা মানুষ তাকে কি আশায় দেবে? মানুষ তো একটা ভোট দেয় একটা আশা নিয়ে। বর্তমান সরকার জনগণের সেবায় কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের এত উন্নয়নের পরেও যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। বিদেশে বসে আমাদের কিছু লোক আছে, যত ভালো কাজই আমরা করি না কেন তার মধ্যে অপপ্রচার করে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকেই আমি মনে করি যে এদের অপকর্মের কথাগুলি মানুষকে আবার স্মরণ করে দেওয়া উচিত। এবং সেই সময় বিএনপির হাতে যারা নির্যাতিত, তাদের নিজেদের অন্য বক্তৃতার দরকার নেই, কি অত্যাচারটা করেছে সেটা মানুষকে জানানো উচিত। আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, আর জনগণই আওয়ামী লীগের বড় শক্তি বলে উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমাদের সকল সংগঠন এবং সহযোগী সংগঠন আন্তরিকতার সাথে মানুষের পাশে যে দাঁড়ায়, মানুষের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের সাথে কাজ করে, এটাই সবচেয়ে বড় শক্তি। কাজে জনগণের শক্তি আমাদের শক্তি, আর জনগণের সেবা করা। প্যাট্রিক ডিকস্তা, মাই টিভি, ঢাকা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিকেলে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ৩ জন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এরা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং রাজশাহী সিটি মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুজ্জামান লিটন। আইনের সুযোগ থাকার পরও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য সরকার অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির অনুষ্ঠানে তিনি এমনই অভিযোগ করেন। খালেদা জিয়া এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে দ্রুত তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলেও জানান মির্জা ফখরুল। তিনি শনিবারের গণ অনশন সফলের আহ্বান জানান। সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারেন, সরকার চাইলে তাকে বিদেশে পাঠাতে পারেন চিকিৎসার জন্য, সরকার চাইলে পুরোপুরি মওকুফ করে দিতে পারেন। কিন্তু তাদের লক্ষ্য তো একটাই, যেখানে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে এখন তারা তাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, চক্রান্ত করছে। পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান বলেছেন, সারা দেশে কাজের জোয়ার চলছে। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়ন হচ্ছে না। এটা প্রধানমন্ত্রীর অবিচল ইচ্ছা ও সাহসের কারণেই হচ্ছে। দুপুরে মৌলভীবাজার শহরের মনু নদীর পার সৌন্দর্য বর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির উদ্দেশ্যে পরিকল্পনা মন্ত্রী বলেন, রাজনীতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। বিএনপি নির্বাচনে আসবে না, আবার নামে বেনামে তাদের লোকজন নির্বাচন করছে। তিনি বলেন, নির্বাচন করবেন না বলতে পারেন, কিন্তু নির্বাচনে বাধা দিতে পারেন না তারা। ছাত্রের যেমন অধ্যয়নটা চর্চা, ছাত্ররা অধ্যয়ন তপ আমাদের শিক্ষকরা শিখাতেন, রাজনীতির জন্য রাজনীতি চর্চাগুলোর মধ্যে কি প্রধানতম চর্চা হচ্ছে নির্বাচনে অংশ নেওয়া। এর কোনো বিকল্প আমাদের কোনো বুদ্ধিতে কোনো মহাজ্ঞানীর মাথায় আসে নাই। আমরা যে কেউ বলে নির্বাচনে ভোট দেব না, ঠিক আছে, তার অধিকার থাকতে পারে, কিন্তু নির্বাচন করতে দিব না কিন্তু বলতে পারে না। আমাদের আপত্তি সেখানে। আপনি আসেন না, ভালো লাগে না, কিন্তু আপনি আমার পথে বাধা হতে পারবেন না। পথে বাধা হলে আইনি ওয়েতে আপনাকে আমরা মোকাবিলা করব। পরিষ্কার, এখানে কোনো বাদানুবাদ তর্ক বিতর্কের কোনো অবকাশ নেই। এবার পরিবহন প্রসঙ্গ। দেশের বিমানবন্দরগুলোকে আরও উন্নত ও আধুনিক করতে কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেছেন, ব্যবসায়ীদের এভিয়েশন খাতে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। করোনাকালে এভিয়েশন খাতের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সরকার কাজ করে যাচ্ছে। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা মালদ্বীপ সরাসরি ফ্লাইট উদ্বোধন করে এসব কথা বলেন বিমান প্রতিমন্ত্রী। পর্যটকদের জন্য আকর্ষণীয় ট্যুর প্যাকেজের ব্যবস্থা করার আহ্বান জানান মাহবুব আলী। বিমানবন্দরগুলোকে উন্নীত হচ্ছে আন্তর্জাতিক মানে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের এভিয়েশন শিল্প দ্রুত প্রবৃদ্ধি লাভ করছে। আগামী 15 বছরে বাংলাদেশ এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি প্রায় 3 গুণ হবে। এভিয়েশন সেক্টরের বিপুল প্রবৃদ্ধির এই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হলে একদিকে যেমন বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে বেড়েই চলেছে অবৈধ পরিবহনের সংখ্যা। এরই মাঝে ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স বানিয়ে ঝুঁকি নিয়ে রোগী সেবার নামে একটি চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, আর সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। পারভেজ রাসেলের রিপোর্ট। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এটি। দেখলে মনে হয় মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্স মেরামত কারখানা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবধি এভাবেই প্রতিটি হাসপাতাল চত্বর থাকে অ্যাম্বুলেন্স সমিতি বা চালকদের দখলে। শৃঙ্খলা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় রোগীসহ স্বজনদের। 10টা বা 12টা গাড়ির মাইক্রো নাম্বারে চলে, অ্যাম্বুলেন্সে চলে, কিন্তু কাগজ মাইক্রোর। অবৈধ বলতে যেগুলো কাগজপত্র বা অন্য কিছু নাই বা অনুমোদন পায় না, সেগুলো অবৈধই।
কিন্তু অবৈধ এগুলো দেখার দায়িত্ব যাদের আছে প্রশাসনের, তারা দেখবে। তদারকির অভাবে মেয়াদ উত্তীর্ণ মাইক্রোবাস রূপ নেয় অ্যাম্বুলেন্সে, তাই দিন দিন বাড়ছে এর সংখ্যা, সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। মাত্র 2টা গাড়ি চলে, আর গাড়িগুলো তো সব গোডাউনে ভরা হয়। হ্যাঁ, ডেট ফেল গাড়িগুলো চালাইতে আছে, যার কারণে সার্জনেরে কইয়া বললে আমরা এই করি। এটা তো অ্যাম্বুলেন্সের নাম্বার, ওই 7367105। আমি তো বলছি, আমি আগে প্রথম সরি বলছি, মাপ চাইছি, বলছি না যে আমার দ্বারা আমি লগে কিছুই আমার নাই। সেবার নামে ভাড়া নির্ধারণে আইন না থাকায় এগুলো এখনই বন্ধের দাবি সচেতন মহলের। একটা সুন্দর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য রোগী পরিবহনের ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্সের বিভিন্ন দিকটাতে যাতে আমার মনে হয় যে শক্ত হাতেই আমাদের দেখা উচিত, যাতে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি আমরা না করি। এটি অবৈধ স্বীকার করে প্রশাসনকে অভিযান চালানোর অনুরোধ করেন সিটি মেয়র। একটি গাড়ি যখন হুবার করবেন, সেটা হুবারের জন্য কিন্তু আলাদা আপনার একটা লাইসেন্স বা একটা নিতে হয়। তো এরা তো টোটালি অবৈধ আমি বলবো। তো এটাকে তো ট্রাফিক পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ জানাবো যে তারা যেন এটাকে নিয়ন্ত্রণ করে, কারণ এই সিন্ডিকেট তারা রোগীকে নিয়ে যে বিভিন্ন ধরনের হয়রানির মধ্যে ফেলাইতে পারে। এ বিষয়ে দ্রুত জোরালো অভিযানের কথা বলেন বিআরটিএ উপপরিচালক। সড়ক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তেমনি রোগীদের জন্য এটা হুমকি স্বরূপ, আর সাথে সাথে সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে। তো এইটা যাতে আইনের আওতায় আসে এবং প্রকৃত অ্যাম্বুলেন্সগুলাই যাতে রোগী ব্যবহার করতে পারে, সে বিষয়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা সহ পুলিশি অভিযান সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি স্ট্যান্ড করার পাশাপাশি ফিটনেসবিহীন মাইক্রোবাসগুলো নিবন্ধনের আওতায় আনলেই সরকার পাবে রাজস্ব, সাধারণ রোগী মুক্তি পাবে হয়রানি থেকে। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। শীতের আগমনে গরম কাপড়ের বাজার পরিস্থিতি। ঘনিয়ে আসছে শীত, এবছর শীত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই শীতের কাপড় কিনতে রাজধানী মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। করোনা ধকল কাটিয়ে এখন শীতের কাপড় বেচাকেনায় ব্যস্ততা বেড়েছে গরম কাপড় ব্যবসায়ীদের। ছুটির দিনে শীত আসতে না আসতেই আশাতীত ক্রেতা সমাগমে বেশ খুশি বিক্রেতারা। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। করোনার চেয়ে শীত, সারাদিন রোদের রাজত্ব শেষে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে তাপমাত্রা। ভোরের দিকে চাদর বিছিয়ে দিচ্ছে কুয়াশা, তবে এখনো জেঁকে বসেনি শীত। শীতকে মোকাবেলা করতে রাজধানীতে বিভিন্ন মার্কেটের সামনে গরম কাপড়ের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। শীত আসতে না আসতেই হিড়িক পড়েছে শীতের কাপড় কেনাকাটায়, কারণ এবছর শীতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এবার মনে হয় অনেক শীত পড়বে, এই জন্যই আমরা শীতের কম্বল কিনতে আসছি, শীতের কাপড় কিনতে আসছি বাচ্চার জন্য। করোনার জন্য গত বছর কিনতে পারি নাই, শীত বাড়তে পারে ভবিষ্যতে, এই জন্য এখন আগে কিনে রাখলাম। আর শীতের জন্য বাচ্চার আসলে আগের কাপড়গুলো একটু ছোট হয়ে গেছে, তাই কিছু কাপড় চোপড় কিনতে আসছি আর কি। নগরীতে খুব একটা শীত অনুভব না হলেও রাজধানীর বাইরে শীত পড়েছে বেশ, তাই তো অনেকেই ঢাকা থেকে কিনে নিয়ে যাচ্ছেন শীতের কাপড়। ঢাকাতে তো শীত হালকা পড়ছে, কোনো অতিরিক্ত শীত পড়ছে আর কি। গ্রামের দিকে একটু শীত পড়ছে, তো হালকা কিছু শীত পড়ছে, মাঝরাতের দিকে বা শুরুর রাতের দিকে একটু ঠান্ডা পড়ে, তো এই জন্য নেওয়া হচ্ছে আর কি। বাচ্চার জন্য গরম কাপড়, শীতের জুতা এগুলো কিনতে আসছি আর কি, মোজা। করোনা মহামারীর কারণে শীতের কাপড় কেনা বেচা হয়নি, কিন্তু এবার ক্রেতার চাপে পুষিয়ে নিতে পারছেন বিক্রেতারা। গ্যাসে করোনার জন্য মানুষ কিনতে পারে নাই, যেহেতু এই করোনার জন্য এইবার করোনা শিথিল হওয়ার জন্য এবার কাস্টমার কিনে একটা শান্তি পেয়েছে। গত 2 বছর তুলনায় অনেক বেশি বেচা কিনা বা কাস্টমার কেনার আগ্রহ আছে আগের থেকে বেশি। একদিন 15, কোনদিন 20, কোনদিন 25,000 টাকা বেচা কিনা অনেক ভালো, কাস্টমার চাপ একটু বেশি। ফার্স্টে থেকে এগুলো চলতেছে ভালো, আলহামদুলিল্লাহ। সামনে কি হয়? নগরীর বিভিন্ন মার্কেটে গরম কাপড় বেচা কেনার পাশাপাশি কম্বলের দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতোই। কম্বল কিনতে আসছি, শীত পড়ছে যে এই জন্য কম্বল নিতে আসছি। এবার আমাদের অনেক চৌগুন বেচা কিনা, অনেক চাপ। এই কম্বলের দাম কত? অ্যাকচুয়ালি রেট, সঠিক রেট এক জবান 5,900। যাচ্ছেন কত? 5,900, দাম চাই 8,000, 9,000। কোট আর ব্লেজারের দাম কম থাকলেও এক একটি কম্বল বিক্রি হচ্ছে 2 থেকে 3,000 টাকা মূল্যে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। দেশে করোনায় সংক্রমিত হয়ে একদিনে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও অন্তত 253 জন। মারা যাওয়া 7 জনের মধ্যে 6 জনই ঢাকা বিভাগের আর 1 জন চট্টগ্রামের। খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি। আগের দিন 5 জনের মৃত্যু এবং 244 জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল। সর্বশেষ 24 ঘন্টায় দেশে 18,124 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 1.40%।
আগের দিন এ হার ছিল 1.25%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে এখন পর্যন্ত করোনায় শনাক্ত রোগী 15,73,711 জন আর মারা গেছেন 27,946 জন। করোনার বিধিনিষেধ শিথিল করায় অনেকটাই স্বাভাবিক জাতীয় চিড়িয়াখানা। রাজধানীর যান্ত্রিকতা ছাপিয়ে অন্য এক জগৎ যেন এটি। প্রকৃতির টানে অনেকেই ঘুরতে এসেছেন এখানে, বিশেষ করে ছুটির দিনে উপচে পড়া ভিড় সব বয়সী দর্শনার্থীদের। আরও জানাচ্ছেন মোবালিক করিম। প্রথম দেখাতে বাইরের দীর্ঘ সারি বলে দিচ্ছে ভেতরে দর্শনার্থীদের আনুমানিক সংখ্যা। ভেতরে ঢুকতেই যেন অন্য এক জগৎ। পশু পাখিদের কলতানের কাছে মিশে গেছে শিশু কিশোরদের উচ্ছ্বাস। চিতাবাঘ দেখছি, সাপ দেখছি, সিংহ দেখছি, তারপর বানর দেখছি, কুমির দেখছি, আর ওই যে পাখি মানছি দিচ্ছি। ছুটির দিন হওয়াতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত জাতীয় চিড়িয়াখানা প্রাঙ্গণ। যান্ত্রিকতা ছাপিয়ে বন্যপ্রাণী আর প্রকৃতির সান্নিধ্য উপভোগ করছেন সবাই। এটা মানে বিশাল এরিয়া, একটু ঘুরতে পারতেছি। সুন্দর পরিবেশ, অনেক কিছু আগে অনেক মাঝখানে অনেক কিছু ছিল না, এখন অনেক কিছুই আসছে। বাচ্চাদের সাথে আনন্দ পাওয়ার জন্য তো বাচ্চাদেরকে নিয়ে আসা। আসলে ছুটির দিনটা ওরা একটু এইভাবে আনন্দ করে কাটাতে চায়, তাই ওদেরকে নিয়ে আসা। ছুটির দিনে প্রাণী দেখতে আসছি, অনেক মজা লাগলো। শিশুরা অবাক হয়েছে ছবির জীবজন্তুদের কাছে পেয়ে। নিজেদের অনুভূতি জানালো খুদে দর্শনার্থীরা। লায়ন দেখছি, টাইগার দেখছি, ময়ূর দেখছি, সাপ দেখছি, এগুলো বাঘ ভাল্লুক অনেক কিছু। ওরা পাউরুটি খাচ্ছিল, মাংকি দেখছি। শুধু দেশের দর্শনার্থী নয়, এসেছেন চীনা পর্যটকও। তুলে ধরলেন জাতীয় চিড়িয়াখানা একাধিকবার দর্শনের অভিজ্ঞতা। This place is great. This is the two time I come there. Bangladesh people is all feel is happy and 幸福怎么说? এদিকে দর্শনার্থীদের আনন্দের কাছে অনেকটাই ভাটা পড়েছিল করোনার স্বাস্থ্যবিধি। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। কিশোরগঞ্জের বাজিতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে শফি মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 30 জন। এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। দুপুরে বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রাম ও রাহেলা গ্রামের মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় কৈলাগ ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন ও রাহেলা গ্রামের মোশারফ হোসেনের লোকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। সকালে গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় ঢাকা রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী কোচ বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের 3 যাত্রী নিহত এবং 5 জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ কোচটিকে আটক করেছে। বাস চালক ও হেলপার পালিয়ে গেলে চালক সোলাইমান আলীকে বগুড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। তো আমরা সঙ্গে সঙ্গে আমাদের জনবল নিয়ে যাই, গিয়ে দেখি যে 3 জন স্পট ডেডকে বডি ব্যাগে উঠিয়ে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেছি এবং বাকি 5 জনকে আমরা হাসপাতাল গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত ডাক্তার আরও 2 জনকে মৃত ঘোষণা করে। এরই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিদেশে বসে একটি মহল দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। দল থেকে জাহাঙ্গীর বহিষ্কার, নতুন 3 জন প্রেসিডিয়ামে। দেশের বিমানবন্দরগুলোকে আরও আধুনিকায়নের কাজ চলছে জানালেন বিমান প্রতিমন্ত্রী। ঢাকা মালদ্বীপ বেসরকারি ফ্লাইট উদ্বোধন। ঘনিয়ে আসছে শীত, গরম কাপড় কিনতে মার্কেট ও ফুটপাতে ক্রেতাদের ব্যাপক সমাগম। বেচাকেনায় খুশি বিক্রেতারা। করোনার বিধিনিষেধ শিথিল হওয়ায় স্বাভাবিক জাতীয় চিড়িয়াখানা। ছুটির দিনে সব বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। অবশেষে বিতর্কিত 3 কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের ঘরে ফেরার আহ্বান। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-20তে ছোট সংগ্রহের পরও লড়াই করে হেরেছে বাংলাদেশ।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উম্মেসা বেরিনা। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।